আচ্ছা, আমরা আজকে আমাদের লাস্ট চ্যাপ্টারটা শুরু করব, চ্যাপ্টার 10। তো চ্যাপ্টার 10 থেকে আমরা এই তিনটা টপিক দেখবো: মেশ অ্যানালাইসিস, সুপারপজিশন আর হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো মনে রাখবেন এই তিনটা টপিক, মানে এই তিনটা টপিকই আমরা ডিসিতে যেরকম পড়ছিলাম এক্স্যাক্টলি সিমিলার। এসির ম্যাথগুলোর সাথে ডিসির ম্যাথের ডিফারেন্স হচ্ছে আমাদের হচ্ছে ক্যালকুলেশন মানে হচ্ছে পোলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন, ফেজার ডোমেইন রিপ্রেজেন্টেশন। তো এই জিনিসগুলাই খালি ডিফারেন্স, আর বাকি হচ্ছে মেইন যে হচ্ছে প্রসিডিওরটা, সেটা হচ্ছে ডিসিতে যেরকম ছিল এসিতেও এক্স্যাক্টলি সিমিলার। তো আজকে আমরা এই দুইটা টপিক দেখবো, মেশ অ্যানালাইসিস আর সুপারপজিশন। তো চ্যাপ্টার 10 এর আমরা 10.3 থেকে স্টার্ট করতেছি। তো আমরা প্রথম ম্যাথটা দেখবো, সেটা হচ্ছে এক্সাম্পল 10.3। এখানে বলা হয়েছে ডিটারমাইন কারেন্ট আই নট ইন দা ফলোইং সার্কিট ইউজিং মেশ অ্যানালাইসিস। তো সার্কিটটা হচ্ছে এটা এখান থেকে আমাকে মেশ অ্যানালাইসিস ইউজ করে আই নট এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। আচ্ছা, মেশ অ্যানালাইসিস মানে আমরা জানি আমাদেরকে সবার প্রথমে মেশগুলাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই সার্কিটটা যদি খেয়াল করি, এখানে তিনটা মেশ আছে, এটাকে ওরা ধরছে মেশ 1, এইটা হচ্ছে মেশ 2, আর এটা হচ্ছে মেশ 3। তো প্রথম স্টেপ হচ্ছে আমার গিভেন সার্কিটে যতগুলো মেশ আছে তাদেরকে আইডেন্টিফাই করা। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রত্যেকটা মেশে আমার কেভিএল অ্যাপ্লাই করা। যেমন আমি মেশ 1 একবার কেভিএল অ্যাপ্লাই করব, মেশ 2 তে একবার কেভিএল অ্যাপ্লাই করব, আর মেশ 3 তে একবার কেভিএল অ্যাপ্লাই করব। তো এই ম্যাথটা আমি এখানে দেখাচ্ছি। তো এই সার্কিটে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হবে। আমি সবার প্রথম মেশগুলোকে আইডেন্টিফাই করলাম, তারপর আমি কি করব, মেশ 1 এ কেভিএল অ্যাপ্লাই করব। তো আমরা ডিসি তে যখন করতাম তখন কি করতাম, এটা হচ্ছে আমার মেশ 1, এইটা হচ্ছে আমার মেশ 1। আমি কি করতাম, আমার মেশ কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমার মেশ 1 এ যে এলিমেন্ট গুলো আছে তাদেরকে পোলারিটি অ্যাসাইন করতাম। যেহেতু মেশ 1 টা আমার এই ডিরেকশনে যাচ্ছে, ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে, তো এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তো আমি I1 এর ডিরেকশন অনুযায়ী আমার মেশ 1 এ যে এলিমেন্ট গুলো আছে তাদেরকে পোলারিটি অ্যাসাইন করে দিলাম। এরপর আমি কি করব, এরপর আমি কেভিএল অ্যাপ্লাই করব। আমি যদি এখান থেকে স্টার্ট করি, +8 I1, এখানে লিখলাম +8 I1। তারপর এটার কাজ শেষ, তারপর আমি এখানে আসলাম, এখানে প্লাস আমার হচ্ছে ইম্পিডেন্সের ভ্যালুটা কত সবসময় মনে রাখবেন, এসি মানে আমরা ইম্পিডেন্স নিয়ে কাজ করব। এখানে ইম্পিডেন্সের ভ্যালুটা অলরেডি দেওয়া আছে, এখানে ইম্পিডেন্সের ভ্যালুটা অলরেডি দেওয়া আছে, সেটা কত, J10। সো J10 মানে ইম্পিডেন্সের ভ্যালু ইনটু আই এর ভ্যালু। যেহেতু এই এলিমেন্টটা আমার মেশ 3 এবং মেশ 1 এর একটা কমন এলিমেন্ট, তো এখানে কি হবে, মেশ 1 এর কারেন্ট, কেন, কারণ আমি এখন মেশ 1 এ আছি, মেশ 1 এর কারেন্ট মাইনাস মেশ 3 এর কারেন্ট। তো এটা লিখলাম প্লাস, এখানে এটা ট্রাভার্স করার পর আমি এখানে চলে আসলাম। এখানে আমার ইম্পিডেন্সের ভ্যালুটা কত, ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে -2J বা J2। তো এটা লিখলাম ইনটু আমার কারেন্টটা কত হবে, এই এলিমেন্টটা দেখেন মেশ 1, এই এলিমেন্টটা মেশ 1 এবং মেশ 2 এর কমন এলিমেন্ট। তো যেহেতু কমন এলিমেন্ট, তো এখানে কারেন্টের দুইটা মেশের কারেন্টের ইফেক্ট থাকবে। যেহেতু আমি মেশ 1 এ আছি, এই কারণে মেশ 1 এর কারেন্ট মাইনাস মেশ 2 এর কারেন্ট। তো আমরা ডিসি তে যেই ওয়েতে পড়ছিলাম বা যেইভাবে আমরা মেশ অ্যানালাইসিস করছিলাম এক্স্যাক্টলি সিমিলার।
তো এরপর আমি এখানে যে ক্যালকুলেশনটা করছি সেটা হচ্ছে আমি I1 গুলাকে একসাথে রাখবো, I2 গুলাকে একসাথে রাখবো, I3 গুলাকে একসাথে রাখবো। এই ক্যালকুলেশনটা আপনারা সবাই পারবেন। এটা হচ্ছে গুণটুন করে দিলে এখানে দেখবেন যে I1 এর সাথে এই পোর্শনটুকু আসে, I2 এর সাথে এই পোর্শনটুকু আসে, এটা হচ্ছে 2j, আর I3 এর সাথে এই পোর্শনটুকু আসে, এটা হচ্ছে J10, 2j বা J2, আর এটা হচ্ছে J10 ইন্টু I3। এটা হচ্ছে আমি যদি মেশ 1 এ মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি। সিমিলার ওয়েতে আমাকে মেশ 2 এবং মেশ 3 তেও মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার আমরা মেশ 2 তে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। মেশ 2 হচ্ছে এটা, এটা এটা হচ্ছে আমাদের মেশ 2। তো সবার প্রথমে মেশ অ্যানালাইসিসে কি করে নিই আমরা, আমার মেশ 2 তে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোতে আমরা পোলারিটি অ্যাসাইন করে নিই, এবং এই পোলারিটি অ্যাসাইন করতে I2 কারেন্টটা আমাদেরকে হেল্প করবে। তো I2 ডিরেকশন অনুযায়ী আমি এখানে বসালাম প্লাস মাইনাস, এখানে বসালাম প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, আর এটা তো অলরেডি দেওয়া, মানে ভোল্টেজ সোর্সে তো আর প্লাস মাইনাস বসানোর কিছু নেই। আচ্ছা, এরপর দেখেন আমাদের কি করতে হবে, কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখান থেকে স্টার্ট করি। ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে মাইনাস জে টু বসায় দিলাম, বা 2j যাই বলেন না কেন, ইন্টু এই এলিমেন্টটা কি, এই এলিমেন্টটা হচ্ছে মেশ 2 এবং মেশ 1 এর কমন পার্ট। তো আমি এখানে লিখবো মেশ 2 এর কারেন্ট মাইনাস মেশ 1 এর কারেন্ট। আচ্ছা, এটা ট্রাভার্স করা শেষ। এরপর আমরা এখানে আসবো, এখানে প্লাস, আমার ইম্পিডেন্সের ভ্যালুটা কত, ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে -2j। আচ্ছা, -2j বসালাম। এই এলিমেন্টটাও আমার মেশ 2 এবং মেশ 3, দেখেন এই এলিমেন্টটা মেশ 2 এবং মেশ 3 দুইটার কমন এলিমেন্ট। তো যেহেতু কমন এলিমেন্ট সেহেতু আমি লিখবো I2 মাইনাস I3। এটা ট্রাভার্স করা শেষ। এরপর এখানে আসবো, আচ্ছা এখানে আসলে +4। এটা একটা, এই এলিমেন্টটা আমার মেশ 2 এর একটাই পার্ট, মানে এটাকে আর কেউ শেয়ার করতেছে না। তো এখানে আমরা লিখবো 4I2, 4I2 লিখলাম। তারপরে আমরা এখানে আসবো, এটার ভ্যালুটা হচ্ছে 2090 ডিগ্রি। তো এক্স্যাক্টলি সিমিলার ভাবে আমরা ডিসি তে যেভাবে করছিলাম, এসি তো আমরা একই ওয়েতে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি, খালি আমাদের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে। এটাই হচ্ছে আমার ডিসির সাথে এসি মেশ অ্যানালাইসিসের ডিফারেন্সটা। আচ্ছা, এটা ইকুয়েশনটা লেখার পর আমাদের গোলটা থাকবে কি, I1 গুলাকে একসাথে লেখা, I2 গুলাকে একসাথে লেখা। তো আমরা যদি হচ্ছে গুণ আর যোগ বিয়োগ করি, তাইলে I1 এর সাথে আসে 2j, I2 এর সাথে আসে -4j+4, আর I3 এর সাথে আসে 2j। তো এইগুলাকে যদি আমি হিসাব করি, আর হচ্ছে এই পোর্শনটা যেমন ছিল তেমনই বসাই দিই। তো আমাদের দুইটা মেশে আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে ফেললাম। আচ্ছা, 3 নাম্বার আমার যে মেশটা আছে সেটা ভালো করে খেয়াল করে দেখেন। 3 নাম্বার মেশে আমার একটা কারেন্ট সোর্স আছে। আমরা ডিসি তে থাকতে বলছিলাম, কোন একটা মেশে যদি কারেন্ট সোর্স থাকে তাহলে আমাদের আর কেভিএল অ্যাপ্লাই করতে হয় না। আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হয় না। আমরা কি করতে পারি, আমরা একটা সিম্পল ওয়েতে I3 এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। I3 এর ভ্যালুটা কি হবে, I3 এর ভ্যালুটা হবে হচ্ছে আমার মেশ কারেন্টের যে ভ্যালুটা, সরি I3 এর ভ্যালুটা হবে আমার কারেন্ট সোর্সের ভ্যালুটা, তার মানে 5
0। মেশ কারেন্ট I3 এর ভ্যালুটা হবে কারেন্ট সোর্সের ভ্যালুটা। আর ডিরেকশনটা কি হবে দেখেন, কারেন্ট সোর্সের ডিরেকশনটা উপরের দিকে, I3 এর ডিরেকশনটাও কি সেম দিকে। I3 টা যদি আমি হচ্ছে আরেকটু এক্সটেন্ড করি, দেখেন I3 টাও কি এদিকে যাবে, আবার আমার কারেন্ট সোর্সটাও কি উপরের দিকে যাবে, মানে দুইটা ডিরেকশন ম্যাচ করতেছে। তার মানে I3 এর ভ্যালুটা হবে হচ্ছে 5 0 ডিগ্রি। তো এই কাজটাই আমি এখানে করছি। এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে I3 এর ভ্যালুটা আমার 1 নাম্বার ইকুয়েশনে বসায় দেওয়া আর 2 নাম্বার ইকুয়েশনে বসায়। এই কাজটা আমরা নেক্সট স্টেপে করব। করার আগে দেখেন, আমার লেফটে আছে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রাইটে আছে পোলার ফর্ম। এখানে দেখেন এই ইকুয়েশনটা যদি দেখি, ইকুয়েশন 2 তে লেফটে আছে এটা, দেখেন এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, কিন্তু রাইটে আছে হচ্ছে পোলার ফর্ম। তো আমরা যেটা করব, এই পোলার ফর্মটাকে আমরা রেক্ট্যাঙ্গুলারে নিয়ে যাব, যাতে থাকবে এবং রাইটে যারা থাকবে তারা সেম ফর্মের হয়। তো সেই কাজটি আমরা এখানে করব। আচ্ছা, আমাদের ভ্যালুটা কত? -20 90 ডিগ্রি। -20 90 ডিগ্রির রেক্ট্যাঙ্গুলার ফর্মটা কি? -20 cos 90 প্লাস j -20 sin 90। তো আমরা কি করতেছি, এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যাচ্ছি। তো এটার করেসপন্ডিং রেক্ট্যাঙ্গুলার ফর্মটা এরকম হবে। তো আমি যদি এটা হিসাব করি তাহলে আসে হচ্ছে -20। আবার আমার I3 এর ভ্যালু কত ছিল? I3 এর ভ্যালু ছিল হচ্ছে 50 ডিগ্রি। এটাও পোলার ফর্মে আছে। আমরা এটার ভ্যালুটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যেতে চাই। তো রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে গেলে ভ্যালুটা হয় 5। তো আমরা কি করলাম, সিম্পলি এই দুইটা ভ্যালুকে, এরা পোলার ফর্মে ছিল, আমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে গেলাম। কেন? কারণ হচ্ছে আমার ইকুয়েশন গুলা লেফট হ্যান্ড সাইডে রেক্ট্যাঙ্গুলার ফর্ম আছে, তো আমি সবগুলাকে একই ফর্মে নিয়ে যেতে চাই। এখন যদি আমরা 1 নং ইকুয়েশনটা দেখি, 1 নং ইকুয়েশনটা আমি এখানে লিখলাম 8 প্লাস 8j I1 প্লাস 2j I2, আর এখানে ছিল হচ্ছে 10j I3। এই যে এখান থেকে ছিল 10j I3। আমি কি বলছিলাম, আমি হচ্ছে I3 এর ভ্যালুটা কত জানি, I3 এর ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি, অথবা এটাকে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যাই তাহলে আসে হচ্ছে 5। আমরা এখন কি করব, 1 নাম্বার ইকুয়েশনে I3 এর ভ্যালুটা বসাই দিব। I3 এর ভ্যালুটা বসাই দিলে যেখানে একটা অ্যারো সাইন দিয়ে আমি দেখাচ্ছি, আমার ইকুয়েশনটা কি আসে, 8 প্লাস 8j I1 2j I2, আর 10j এর সাথে যদি আমি 5 বসাই, কেন? কারণ I3 এর ভ্যালু হচ্ছে 5, তাইলে আমার এখানে আসে হচ্ছে 50j। এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এবার আমি 2 নাম্বার ইকুয়েশনটাতে I3 এর ভ্যালুটা বসাই দিব। তো আমি এখানে 2 নাম্বার ইকুয়েশনটা লিখলাম। 2 নাম্বার ইকুয়েশনে -20 90 রেক্ট্যাঙ্গুলার ভ্যালুটা কত পাইছি? -20j। তো এটাই করে দিলাম। আচ্ছা, তারপর দেখেন আমার ইকুয়েশনটা ছিল এরকম, -4j প্লাস 4I2 প্লাস 2j I1 প্লাস 2j I3। এখানে I3 এর বদলে আমি কত বসাবো? I3 এর বদলে বসাবো হচ্ছে 5। এই কারণে আমি এখানে দেখেন বসালাম 2j 50 ডিগ্রি, অথবা আমি এখানে চাইলে খালি 5 ও বসাতে পারি, এটা হচ্ছে ব্যাপার। তো নেক্সট লাইনে আমি তাই করছি, আমি কিন্তু 5 বসাই। কারণ কি, আমি হচ্ছে সবগুলাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে আসতে চাই। তো এটা যদি আমি ক্যালকুলেট করি তাইলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, সামথিং I1, তারপর হচ্ছে I2 এর সামনে কোনো একটা ভ্যালু থাকবে, আর এই পাশে থাকবে হচ্ছে আমার কনস্ট্যান্টটা -30j। তার মানে আমার মডিফাইড ইকুয়েশন হচ্ছে এটা এবং এটা। তো I3 এর ভ্যালুটা আমি অলরেডি জানি কত, 5। আমাকে এখন বের করতে হবে এই দুইটা ইকুয়েশন সলভ করে I1 এর ভ্যালুটা এবং I2 এর ভ্যালুটা। আচ্ছা, I1 এবং I2 এর ভ্যালু বের করতে আমরা ক্র্যামার রুলটা ব্যবহার করব। কারণ হচ্ছে আমি
অনলাইন কোনো ক্যালকুলেটর দেখি নাই যেখানে আমরা হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বারের ইকুয়েশন সলভ করতে পারি। তো আপনারা যদি পান তো আপনারা হচ্ছে অনলাইন ক্যালকুলেটর ইউজ করে দুইটা ইকুয়েশনের আননোন ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারে, অথবা যারা হাতে করতে চান তারা ক্রেমারস রুল ইউজ করতে পারে। তো ক্রেমারস রুলটা ছিল এরকম, ধরেন আমার দুইটা ইকুয়েশন আছে, 2x1 plus 3x2 equals to 5, এইটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন আছে 5x1 plus minus 10x2 equals to 6। তো ধরেন এই দুটো ইকুয়েশন আছে, ক্র্যামারস রুল কি বলে হচ্ছে এই দুইটা ইকুয়েশনকে ম্যাট্রিক্স আকারে লিখতে। তো ম্যাট্রিক্স আকারে যদি লিখি জিনিসটা হয় হচ্ছে এরকম, আমরা হচ্ছে এই 2টাকে নিব, আমাদের ম্যাট্রিক্সে বসায় দিব, 5টাকে নিব, আমাদের ম্যাট্রিক্সে বসায় দিব, 3টাকে নিব, ম্যাট্রিক্সে বসায় দিব, -10টাকে নিলাম, বসায় দিলাম। আচ্ছা, এটা একটা ম্যাট্রিক্স, এটার সাথে গুণ হিসেবে আসবে আমাদের আননোন ভেরিয়েবল দুইটা আছে, কে x1 আর x2। তো এদেরকে আমি বসাই দিলাম, x1 x2 ইকুয়ালস টু আমার কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি বসাই দিলাম। আমি জানি আপনারা সবাই হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা করে ফেলছেন, তো এটা আপনাদের হালকা পাতলা মনে, মানে হালকা পাতলা আইডিয়া থাকার কথা। তো আমি একটু ডিটেলসে যাচ্ছি না, আমি দেখাচ্ছি কিভাবে আপনারা দুইটা ইকুয়েশন সলভ করতে পারেন, এবং ইকুয়েশন দুইটা যদি কমপ্লেক্স নাম্বারে থাকে। তো এমন হতে পারে আপনারা হয়তো বা ক্যালকুলেটরে কমপ্লেক্স নাম্বারে দুইটা ইকুয়েশন সলভ করতে পারেন। তো যেভাবেই হোক আপনাদের হচ্ছে রেজাল্টটা পাওয়া ইম্পর্টেন্ট। তো আপনারা হাতে করবেন নাকি ক্যালকুলেটরে করবেন এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, তো আমাকে x1 এবং x2 এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। তো x1 এর ভ্যালুটা আমরা যখন বের করব, উপরে আসবে কি, উপরে আসবে হচ্ছে আমরা হচ্ছে ডিটারমিনেন্ট বের করব। নিচে আসবে কি, নিচে আসবে হচ্ছে এই এই ম্যাথ, এই পোর্শনটুকু টোটাল এটা চলে আসবে 2 5 3 -10। আর x1 বের করব, x1 যখন বের করব, এটা কি ছিল আমার x1 এর পোর্শনটা। তো x1 এর পোর্শনটাকে আমি রিপ্লেস করব হচ্ছে এই ভ্যালু দিয়ে। তো এখানে আসবে হচ্ছে 5 3 3 -10। তো এটাকে আমরা ক্যালকুলেট করি, উপরে যদি আমি ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি, 5 আর হচ্ছে 10 এর সাথে আমরা গুণ দিব, কত হয় -50 মাইনাস 3 এর সাথে 3 গুণ দিলে 9 হয়। আর নিচে কত হয়, 2 এর সাথে -10 গুণ দিলে -20 হয়, মাইনাস, এই মাইনাসটা কিন্তু মাইনাসই থাকবে, এটা মাইনাস হবে অলওয়েজ। আর 5 এর সাথে 3 গুণ দিলে হয় হচ্ছে 50। তো এটা হিসাব করলে আমার যেই ভ্যালুটা আসে সেটাই হবে আমার x1 এর ভ্যালুটা। আবার আমি যদি বলি আপনারা হচ্ছে x2 এর ভ্যালুটা কত সেটা বের করেন, x2 এর ভ্যালু যখন বের করব তখন নিচের পোর্শনটুকু কনস্ট্যান্ট থাকবে, 2 5 3 -10 এতটুকু কনস্ট্যান্ট থাকবে। চেঞ্জ হবে কোনটা, চেঞ্জ হবে আমি x2 এর ভ্যালুটা বের করতে চাচ্ছি, x2 মানে হচ্ছে এটা। তো এই পোর্শনটুকু রিপ্লেস করব আমি এই ভ্যালু দিয়ে। তো আমার 2 5 যেমন ছিল তেমনই থাকবে, আর এখানে বসবে 5 3। এখন আমি যদি ক্যালকুলেট করি, ডিটারমিনেন্ট বের করে যে ভ্যালুটা আসবে সেটাই আমার x2 এর ভ্যালু।
তো এভাবে আমরা ক্র্যামারস রুলের মাধ্যমে দুইটা ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারি। এই সিমিলার প্রসিডিওরটা আমরা এখানে অ্যাপ্লাই করব I1 এবং I2 এর ভ্যালু বের করতে। আচ্ছা দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের বের করতে হবে কি I0 এর ভ্যালুটা। আমাদের যদি বিসির মেশ অ্যানালাইসিস মনে থাকে, I0 এর ভ্যালুটা কি হবে? I0 এর ভ্যালুটা হবে I2 এর ভ্যালুর সমান। I0 এর ভ্যালুটা হবে I2 এর ভ্যালুর সমান। ডিরেকশনটা কি হবে? দেখেন I0 যাচ্ছে উপরের দিকে, I0 যাচ্ছে উপরের দিকে, কিন্তু I2 কোন দিকে যাচ্ছে? I2 যাচ্ছে এই ডিরেকশন। তো দুইটা ডিরেকশন দেখেন মিসম্যাচ করতেছে, যেহেতু মিসম্যাচ করতেছে তাই I0 এর ভ্যালুটা হবে মাইনাস I2 এর ভ্যালুর সমান, মাইনাস I2 এর ভ্যালুর সমান। তো আমার আসলে I1 টা বের না করলেও চলবে, আমি যদি I2 টা বের করি তাইলেই আসলে আমার যে আউটপুটটা চাওয়া হয়েছে আমি সেটাই পেয়ে যাব। তো এই ম্যাথে আসলে সেটাই করা হয়েছে। তো আমি যদি হচ্ছে এখানে যাই, আমি আবার আমার ক্র্যামারস রুলে চলে যাই। আচ্ছা, ক্র্যামারস রুলে এটা হচ্ছে আমার ইকুয়েশন, এটা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন। তো ইকুয়েশন গুলা হচ্ছে এরকম। একটা ইকুয়েশন হচ্ছে 8 প্লাস 8j I1 প্লাস 2j I2 equals to 50j। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে এরকম, 2j I1 plus 4 minus 4j I2 equals to minus 30j। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। আমি যদি ক্র্যামারস রুল দিয়ে সলভ করতে চাই, এদেরকে আমাদের প্রথমে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যেতে হবে। তো এখানে কত আসবে? I1 এর ভ্যালুটা আসবে 8 প্লাস 8j, নিচে আসবে হচ্ছে 2j, এখানে আসবে হচ্ছে 2j, এখানে আসবে 4 মাইনাস 4j। আচ্ছা, আমার আননোন গুলা কি কি? I1 এবং I2, I1 I2 ইকুয়ালস টু হচ্ছে 50j মাইনাস 30j। তো আমি আগেই দেখছিলাম আমার I2 এর ভ্যালুটা বের করলেই চলবে আসলে, কারণ আমার হচ্ছে আউটপুটের জন্য I2 এর ভ্যালুটা বের করাই যায় না। তো এখানে কি আসবে? এখানে আসবে I2 এর বদলে আমি বসাই দিব এই ভ্যালুটা, তার মানে 8 প্লাস 8j 2j, এখানে বসাবো হচ্ছে 50j মাইনাস 30j, আর নিচে আসবে হচ্ছে এইটা বসে যাবে। তো এটা ডিটারমিনেন্টটা আপনারা হিসাব করবেন। আমার হচ্ছে যে সলিউশনটা আছে ওখানে হিসাব করা আছে, তো আপনারা এটা দেখে নিতে পারেন।
তো আমরা যদি হিসাব করি তাইলে আমার I2 এর ভ্যালুটা আসবে হচ্ছে এরকম। I2 এর ভ্যালুটা আসে হচ্ছে এরকম। আচ্ছা, I2 এর যে ভ্যালুটা আসবে সেটা আসবে হচ্ছে এই ভ্যালুটা। সরি, এটা হচ্ছে আমার এই পোর্শনটুকু আমি ক্যালকুলেট করলাম, মানে আমি নিচের পোর্শনটুকু ক্যালকুলেট করলাম। নিচের পোর্শনটুকু ক্যালকুলেট করলাম, যেটার নাম দিচ্ছি আমি ডেল্টা। আর উপরের পোর্শনটুকু ক্যালকুলেট করছি, যেটার নাম দিচ্ছি ডেল্টা 2। আমার সলিউশন করার পর আমার I2 টা কি হবে? I2 টা হবে ডেল্টা 2 কে আমি যদি ডেল্টা দিয়ে ভাগ করি, মানে আমি আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে নিচ্ছি। তো আমার রেজাল্ট আসে এটা, এটাকে হিসাব করলে ভ্যালু আসে এরকম। তো ফাইনালি আমার I2 এর ভ্যালুটা আসে এই ভ্যালুটা, 6.12 minus 35.21 ডিগ্রি। তো আমরা জানি হচ্ছে আমার I নটটা কি হবে? আমার I নটটা হবে মাইনাস I2। তো আমার I নটটা হবে হচ্ছে মাইনাস I2। তো I2 এর ভ্যালু আমরা কত পাইছি? মাইনাস I2 এর ভ্যালু পাইছি হচ্ছে 6.12 মাইনাস 35.21। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, দেখেন এই ফর্মটা কিরকম, এই ফর্মটা হচ্ছে এরকম মাইনাস আর থিটা। যখন আমার আর এর সামনে মাইনাস থাকবে তখন আমাদের কি করতে হবে? এই মাইনাসটাকে তুলে দিতে হবে। কিভাবে তুলে দিতে পারি? আর এর মতোই থাকবে, থিটার সাথে আমি 180 ডিগ্রি অ্যাড করব। থিটার সাথে আমি 180 ডিগ্রি অ্যাড করব। এটা আমাদের কমপ্লেক্স নাম্বারের রুলস, সেটা কি আমার আর এর সামনে মাইনাস থাকতে পারবে না। আমরা কি করব? এই মাইনাসটাকে এইভাবে আমরা তুলে দিব। তো এখন এই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করি তাইলে আমার হচ্ছে রেজাল্টটা কিরকম হয়? 6.12। আর এখানে আমি যদি 35.21 এর সাথে 180 ডিগ্রি যোগ করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে 144.79। তো এটার সাথে মাইনাস 35.21 এর সাথে আমি 180 ডিগ্রি যদি অ্যাড করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 144.79। তো এই কাজটা আমাদেরকে লাস্টে করে নিতে হবে, কারণ কি? কারণ আমার হচ্ছে ফেজার ডোমেইনের আগে বা পোলার ফর্মের আগে মাইনাস থাকতে পারবে না। তো এটাকে এইভাবে রিপ্লেস করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের মেশ অ্যানালাইসিস এর ম্যাথ। আমার মেশ অ্যানালাইসিস এর ম্যাথ গুলো এরকমই হয়। মেইন ব্যাপারটা খেয়াল করে দেখবেন যে এখানে মেইন কমপ্লেক্সিটিটা হচ্ছে ক্যালকুলেশন গুলাতে। তো ক্যালকুলেশন গুলো আপনাদের, আবারও বলি, ক্যালকুলেশন গুলো আপনাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা এক্সাম শেষ করতে পারবেন না। আপনাদের এক্সামের টাইম থাকবে হচ্ছে 1.5 ঘন্টা। তো সেই হিসেবে আপনাদের হচ্ছে খুব বেশি করে ক্যালকুলেশন গুলা প্র্যাকটিস করতে হবে। আবারও বলতেছি, এসিতে মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন। তো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত দেখবেন যে আপনাদের এগুলো হাতে চলে আসবে। তো এটা ছিল আমাদের মেশ অ্যানালাইসিস এর ম্যাথ। এটা ছিল এক্সাম্পল 10.3। এক্সাম্পল 10.3। তো প্র্যাকটিস প্রবলেম 10.3টা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে। আচ্ছা, 10.4 যদি আমরা একটু দেখি, 10.8 এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে। আর এক্সাম্পল 10.4টা আপনাদের করতে হবে না, কারণ এটা হচ্ছে সুপার মেশের ম্যাথ। এখানে সুপার মেশ লাগবে, তো এই ম্যাথটা আপনাদের বাদ। তো নেক্সট আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে সুপারপজিশন।
তো আমরা ডিসিতে যেই রকম পড়ছিলাম সুপারপজিশন এক্স্যাক্টলি সিমিলার এসিতে, এক্স্যাক্টলি সিমিলার, কোনো চেঞ্জ নেই, কিন্তু মেইন প্রবলেমটা আসে হচ্ছে ক্যালকুলেশন। তো আমরা ডিসিতে যেভাবে সুপারপজিশন পড়ছিলাম এসিতেও একই রকম, খালি মেইন ডিফারেন্সটা হচ্ছে ক্যালকুলেশন, আর বাকি সব সেম। তো আমরা সুপারপজিশনের একটা ম্যাথ দেখবো, এক্সাম্পল 10.5। আচ্ছা, আমার সার্কিটটা এটা না, এটা হচ্ছে, এটা আমি কেটে দিয়েছি। এই সার্কিটটা হচ্ছে আমার রাইট সাইড। আমাকে এখানে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করে আই নট এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। আই নট হচ্ছে এই ভ্যালুটা, সেটা বের করতে হবে। মানে আগের ম্যাথটাই, মানে মেশ অ্যানালাইসিস এর ম্যাথটাই আমরা এখন সুপারপজিশন দিয়ে সলভ করব। আচ্ছা, সুপারপজিশন কি ছিল? সুপারপজিশন ছিল যে আমরা এট এ টাইম একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো আর বাকি যতগুলা সোর্স থাকবে তাদেরকে টার্ন অফ করে দেবো। এট এ টাইম একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো, বাকি যতগুলা সোর্স আছে তাদেরকে টার্ন অফ করে দেবো। আচ্ছা, আমি প্রথমে এই সোর্সটাকে নিলাম, মানে এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখতে চাই, তাইলে আমার এই সোর্সটা টার্ন অফ হয়ে যাবে। আর এবং এইটা কি, এটা হচ্ছে কারেন্ট সোর্স। তো সুপারপজিশনে আমরা কারেন্ট সোর্সকে কিভাবে টার্ন অফ করি? ওপেন সার্কিট। সুপারপজিশনে আমরা কারেন্ট সোর্সকে টার্ন অফ করি হচ্ছে ওপেন সার্কিট। তো সেই কাজটাই আমরা করলাম। এখানে দেখেন এই পোর্শনটুকু আমরা ওপেন সার্কিট দিয়ে টার্ন অফ করে দিই। আচ্ছা, এটা যেহেতু ওপেন সার্কিট, তো এই পোর্শনটুকু আসলে আমার হচ্ছে বাদ দিল, মানে এটা থাকা না থাকা আসলে সেভ করে, যে পোর্শনটুকু ওপেন। তো নেক্সট আমি কি করলাম, নেক্সটে আমি এই পোর্শনটুকুকে আমার সার্কিটটা থেকে, মানে ওপেন যে পোর্শনটা সেটাকে আমার সার্কিটটা থেকে বাদ দিলাম। আরেকটা কাজ করলাম, এখানে 20-90 ডিগ্রি ছিল, এটা হচ্ছে পোলার ফর্মে ছিল। এখানে দেখেন আমার সবগুলো ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তো সবগুলোর সাথে মিল রাখার জন্য আমি কি করলাম, এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে গেলাম। রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যাওয়ার ফর্মুলাটা কি, 20 cos, এটা হচ্ছে 90, এটা 90 ডিগ্রি, 20 cos 90 প্লাস j 20 sin 90। এটা যদি হিসাব করেন তাইলে আপনার আসে হচ্ছে 20 j। এটা বসাই দিলাম। তো এখন সব ভ্যালু আমার রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। আচ্ছা, আমাদেরকে কি করতে হবে, যেহেতু দেখেন আমি হচ্ছে একটা সোর্সকে অ্যাক্টিভ রাখছি আর বাকিটাকে আমি টার্ন অফ করে দিছি, তো আমি এখানে যে আইটা পাবো সেটা কিন্তু আই নট হবে না, আই নটের একটা পার্ট হবে, একটা পোর্শন হবে। তো সেটাকে আমি ডিনোট করতেছি IO1। তো আমাকে IO1টা কত সেটা দেখবো। তো এই সব কিছু করার পর আমার সার্কিটটা দেখতে এরকম আসে। এটা একটু সবাই ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে খুবই সিম্পল, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল। এটাই প্রথমে একটা জিনিস দেখেন, এখানে যে ইম্পিডেন্সটা আছে আর এখানে যে ইম্পিডেন্সটা আছে সেটা একে অন্যের সাথে সিরিজে আছে। তো সিরিজে থাকলে আমি কি করতে পারি, এই দুইটার বদলে এদেরকে রিপ্লেস করতে পারি একটা দিয়ে, এবং সেই একটার ভ্যালুটা কত হবে, 8 প্লাস 10। মানে সিরিজে থাকলে আমি তাদেরকে সিম্পলি যোগ করে দিতে পারি। তো এই দুইটার বদলে আমি যে একটা ইম্পিডেন্স পাবো সেটার ভ্যালুটা হবে। আচ্ছা, এবার দেখেন 8 প্লাস 10j এবং মাইনাস 2j, 8 প্লাস 10j আর মাইনাস 2j, এরা দুইটা একে অন্যের সাথে প্যারালাল আছে, এরা দুইটা
একে অন্যের সাথে প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে আমরা কি করতে পারি, এটাকে ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করতে পারি। তো তাদের এক ইম্পিডেন্সটাকে আমি এই যে এখানে রেক্ট্যাঙ্গুলার একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এটার ভ্যালুটা কত হবে, 8 প্লাস 10j ইন্টু মাইনাস 2j ডিভাইডেড বাই 8 প্লাস 10j মাইনাস 2j। তো এটাকে যদি ক্যালকুলেটরে হিসাব করি আপনাদের ভ্যালুটা আসে 0.25 মাইনাস 2.25j, 0.25 মাইনাস 2.25j। তো আমার সার্কিটটা রিডিউস হয়ে এই ফর্মে আসে। আচ্ছা, তো আমার সার্কিটটা দেখতে এরকম হয়। এখন আমাদেরকে IO1 এর ভ্যালুটা বের করতে হবে। তো IO1টা কি, IO1টা হচ্ছে আমার মেইন কারেন্ট। তো হচ্ছে আমরা ডিসিতে পড়ছিলাম, আমরা মেইন কারেন্টের ভ্যালুটা কিভাবে বের করতে পারি, ভি কে আমরা যদি জেডিকিউ দিয়ে ভাগ করে দিই, ই কিউ ই হবে। তো আমি সেই কাজটাই করব। প্রথমে কি করব, জেডিকিউটা বের করব। জেডিকিউ কি, এখানে যতগুলা ইম্পিডেন্স আছে তাদেরকে আমি ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করব। তো সেটা করলে কি হবে, এখানে দেখেন 4, তারপর হচ্ছে মাইনাস 2j, তারপর হচ্ছে এইটা। এরা তিনটা যেহেতু সিরিজে আছে, তো সিম্পলি আমি কি করলাম, এদের তিনটাকে যোগ করে দিলাম যেহেতু সিরিজে আছে। তো জেডিকিউ এর ভ্যালুটা হয় হচ্ছে এরকম। আমি একটু বলে দিই, এটা হয়তো বা অস্পষ্ট, আপনারা হচ্ছে ম্যাথ করার সময় বুঝতে পারবেন না। 4.25 মাইনাস 4.25j, জেডিকিউ এর ভ্যালুটা হচ্ছে 4.25 মাইনাস 4.25j। আচ্ছা, তাহলে IO1 এর ভ্যালুটা কত হবে, ভি এর ভ্যালুটা কত, এখানে 20j লিখলাম ডিভাইডেড বাই জেডিকিউ কত, এই ভ্যালুটা, তো এটা বসাই দিলাম। তাইলে IO1 এর ভ্যালুটা আসে হচ্ছে আমার এটা মাইনাস 2.35 প্লাস 2.35j, মাইনাস 2.35 প্লাস 2.35j, এটা হচ্ছে আমার IO1 এর ভ্যালু। দেখেন মেইন কনসেপ্টটা আমরা ডিসিতে যেমন পড়ছিলাম এক্স্যাক্টলি সিমিলার, তাহলে ক্যালকুলেশনটাই আমার এসি আর ডিসিটাকে আলাদা করতেছে। এরপর আমাদের কি করতে হবে, উল্টা কাজটা করতে হবে। সেটা হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ারটাকে অ্যাক্টিভ রাখতে হবে, সরি 50 ডিগ্রি এই ভ্যালুটাকে অ্যাক্টিভ রাখতে হবে, এটাকে অ্যাক্টিভ রাখতে হবে আর এটাকে হচ্ছে টার্ন অফ করে। তো এই কাজটা আমরা সেকেন্ড স্টেপে করব। আচ্ছা, এটা থাকবে। আর এটা যেহেতু ভোল্টেজ সোর্স, আমরা কি করব, এটাকে শর্ট সার্কিট দিয়ে টার্ন অফ করব। আচ্ছা, এখন এই ম্যাথটা আমি সলভ করতে পারি কিভাবে, খুব ইজি প্রসিডিওর হচ্ছে, আমরা যদি এখানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তো এখানে তিনটা মেশ আছে, I1 I2 এবং I3, তিনটা মেশ আছে। তিনটা মেশে আমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। এক্স্যাক্টলি আমরা 10.3 তে যেরকম দেখছিলাম এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। তো এটা আর আমি ডিটেইলসে দেখাচ্ছি না। যদি অ্যাপ্লাই করি, ইকুয়েশন গুলা সলভ করি, তাইলে IO2 এর ভ্যালুটা আসে, IO2 মানে আমরা যদি 50 ডিগ্রি এই কারেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ রেখে যে আইটা পাবো, I0টা পাবো, সেটাকে আমরা I02 দিয়ে রিপ্রেজেন্ট করব। তো সেটার ভ্যালুটা আসবে হচ্ছে এক্স্যাক্টলি 10.3 তে আমরা যে ম্যাথটা দেখলাম এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে আমরা এই ভ্যালুটা পাবো। এখানে ডিটেইল ক্যালকুলেশন দেওয়া আছে, তো আপনারা হচ্ছে করার পর মিলায় দেখবেন যে ভ্যালুটা এটার মতো আসে কিনা। ভ্যালুটা আসে হচ্ছে -2.647 প্লাস j 1.176।
দেখবেন যে এটা আসা মানে হচ্ছে আপনার IO2 টা ঠিকঠাক আছে। আচ্ছা, তাইলে অ্যাকচুয়াল I0 টা কি হবে? অ্যাকচুয়াল I0 টা কি হবে? অ্যাকচুয়াল I0 টা হবে হচ্ছে IO1 প্লাস IO2। IO1 প্লাস IO2 এটা হবে হচ্ছে আমার অ্যাকচুয়াল I0। তো এটা যদি আমি যোগ করি, যোগ করলে আমার ভ্যালুটা আসে হচ্ছে এরকম। সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে আসছি ঠিকই, বা আমাদের ফাইনাল রেজাল্টটা আনতে হবে হচ্ছে পোলার ফর্ম। তো ক্যালকুলেশনের জন্য আপনারা রেক্ট্যাঙ্গুলারে নিয়ে আসলেও আপনার ফাইনাল যে রেজাল্টটা সেটাকে নিয়ে আসতে হবে হচ্ছে পোলার ফর্ম। তো আমরা সেই কাজটাই করছি, এইটাকে আমরা চেঞ্জ করে ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন বা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মে নিয়ে আসলাম। তো এটাই হচ্ছে আমাদের সুপারপজিশনের ম্যাথ। মেইন যে জিনিসটা আমাদের হচ্ছে দেখতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন ছাড়া বাকি সব জিনিস এক্স্যাক্টলি সেম। আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি আগের বছরের ফাইনাল ইয়ারের ফাইনাল টার্মের কোশ্চেনটা দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আগের সেমিস্টারের ফাইনালের কোশ্চেনটা। এখানে আপনাকে সুপারপজিশন অ্যাপ্লাই করে আইএস এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। তো আপনারা হচ্ছে ম্যাথ করার পর, বইয়ের ম্যাথগুলো করার পর ফাইনাল টার্মের যে কোশ্চেনটা আছে সেটা সবাই সলভ করবেন। তো এটা আপনারা সবাই সলভ করবেন। এখানে সুপারপজিশন থেকে একটা ম্যাথ আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 9 এর একটা ম্যাথ। এখানে হচ্ছে আপনাকে কারেন্ট এবং ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। এবং আরেকটা ম্যাথ আছে মেশ অ্যানালাইসিস, মানে আমরা যে তিনটা টপিক করছি সেই তিনটা টপিকের উপরই আমার তিনটা ম্যাথ আছে। তো সবাই, আমার সাজেশন হবে আপনারা হচ্ছে বইয়ের ম্যাথগুলা করার পর আগের বারে যে ফাইনালের কোশ্চেন গুলা ছিল সবাই সলভ করবেন। আমি এই কোশ্চেনটা আপনাদের ইএলএমএস এ দিয়ে দিব। তো সবাই হচ্ছে বইয়ের ম্যাথ করার পর এই ম্যাথগুলা সবাই সলভ করবে। তো আবারও বলি, এসিতে আপনারা ক্যালকুলেশনে ফোকাস করবেন। এটা আসলে ক্লাসে শিখানো মানে শিখায় খুব লাভ হবে তা না, আপনারা নিজেরা যত প্র্যাকটিস করবেন ততই আপনাদের হাতে চলে আসবে। তো আমরা লাস্ট একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে সুপারপজিশনের উপরে। এই ম্যাথটার দেখানোর রিজন হচ্ছে, সবাই যদি সার্কিটটা একটু দেখি, এখানে আমাদের সোর্স আছে তিনটা। একটা হচ্ছে এসি ভোল্টেজ সোর্স, আরেকটা হচ্ছে এসি কারেন্ট সোর্স, আরেকটা দেখেন আছে ডিসি ভোল্টেজ সোর্স। এখন দেখেন আমার এসির ম্যাথের ভিতরে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে। সার্কিটটা খেয়াল করেন, দুইটা আছে এসি ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স, আর একটা আছে হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স। তো যখন আমাদের ম্যাথের ভিতরে ডিসি ভোল্টেজ বা কারেন্ট সোর্স থাকবে, তখন আমাদের ম্যাথটাকে একটু অন্যভাবে সলভ করতে হবে। কিরকম আমরা একটু দেখি।
যখন আমি ডিসি ভোল্টেজটাকে নিয়ে কাজ করব, মানে সুপারপজিশনে আমরা কি করি, প্রথমে এই সোর্সটাকে নিব, বাকি দুটাকে টার্ন অফ করে দিব। সেকেন্ড টাইম কি করব, সেকেন্ড টাইম হচ্ছে এটাকে নিব, বাকি দুইটাকে টার্ন অফ করে দিব। থার্ড টাইম কি করব, থার্ড টাইমে হচ্ছে এটাকে নিব, আর এটাও আমার টার্ন অফ করা থাকবে, এটাও আমার টার্ন অফ করা থাকবে, মানে এটা খালি থাকবে, বাকি দুইটা আমি আমার সার্কিটটা থেকে বাদ দিই। তো যখন আমি আমার ডিসি ভোল্টেজ সোর্সটাকে আমার সার্কিটে অ্যাক্টিভ রাখবো আর বাকি দুইটা বাদ দিয়ে দিব, তখন আমাকে এই জিনিসটা একটু স্পেশালি হ্যান্ডেল করতে হবে। সেটা কিরকম, সেটা হচ্ছে আমি যখন 5 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো, তখন আমার সার্কিটে যতগুলা ক্যাপাসিটর আছে তাদেরকে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। আবার একটু বলি, এই ম্যাথটার এই জিনিসটাই হচ্ছে একটু অন্যরকম, তো এই ম্যাথগুলা একটু স্পেশালি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। তো আমার একটা সার্কিটে ধরেন দুই টাইপের সোর্স আছে, একটা হচ্ছে এসি সোর্স আর একটা হচ্ছে ডিসি সোর্স। তো যখন ডিসি সোর্স থাকবে তখন আমাদের ম্যাথটাকে একটু অন্যভাবে করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আমি যখন 5 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো, তখন আমার সার্কিটে যত ধরনের ক্যাপাসিটর আছে তাদেরকে আমি ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব, আর যতগুলা ইন্ডাক্টর থাকবে তাদেরকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব। আচ্ছা, জিনিসটা কি, জিনিসটা দেখেন, নিচে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। ধরেন আমি 5 ভোল্ট যে ডিসি ভোল্টেজ সোর্সটা আছে সেটাকে আমি অ্যাক্টিভ রাখলাম, তো এটা বসায় দিলাম। পোর্টটা যেহেতু রেজিস্টর, তো রেজিস্টরটা এটা ওর মতোই বসে যাবে। এখানে যেহেতু একটা ক্যাপাসিটর আছে, আমরা কি বলছি, ক্যাপাসিটরটা রিপ্লেস হবে ওপেন সার্কিট। তো এটাকে আমি ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করলে, ওপেন সার্কিট মানে কি, আমার এই পোর্শনটুকু এরকম হয়ে যাবে। তো ওপেন, এটার মানে কি, মানেটা হচ্ছে এটা থাকা না থাকা সেম কথা, তো আমরা এটাকে বাদ দিই। আচ্ছা, তারপর রেজিস্টর তো যেমন ছিল তেমনই বসায় দিলাম। এদের অ্যাক্রসে ভোল্টেজের ভ্যালুটাকে V1 দিয়ে আমি ডিনোট করব। আচ্ছা, তারপর এখানে যে কারেন্ট সোর্সটা আছে, আমরা কি জানি, সুপারপজিশনে কারেন্ট সোর্সটা রিপ্লেস হয় হচ্ছে ওপেন সার্কিট দিয়ে, তার মানে এখানে আমার এরকম একটা পোর্শন থাকবে। তো এটা আসলে লেখা না লেখা সেম কথা, তাই আমি এটাকে বাদ দিই। আচ্ছা, তারপর এটা হচ্ছে একটা ইন্ডাক্টর। ইন্ডাক্টর গুলাকে আমি রিপ্লেস করব হচ্ছে শর্ট সার্কিট দিয়ে, এই জন্য এখানে দেখেন এই প্রশ্নটুকু দিলাম। আর এটা কি, এটা হচ্ছে একটা এসি ভোল্টেজ সোর্স, তো সুপারপজিশনে একে রিপ্লেস করব হচ্ছে শর্ট সার্কিট। তো এখন আমাদেরকে কি করতে হবে, V1 এর ভ্যালুটা বের করতে হবে। তো দেখেন আমার হচ্ছে আই কারেন্টে এদিকে যাবে, তো এটার পোলারিটি এখানে প্লাস হওয়ার কথা, এখানে মাইনাস হওয়ার কথা, এখানে প্লাস হওয়ার কথা, এখানে মাইনাস হওয়ার কথা, মানে অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা। কিন্তু এই জিনিসটা আমরা সিটিটা ভুল করছি। আবার একটু বলি, এখানে অ্যাকচুয়ালি পোলারিটিটা হওয়া উচিত এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস। কিন্তু বইয়ে দেখেন, বইয়ে আমাদেরকে যে আউটপুট চাওয়া হয়েছে সেটা উল্টা চাওয়া হয়েছে। তার মানে আমাদের কি করতে হবে, সামনে একটা মাইনাস বসাতে হবে। কেন, কারণ অ্যাকচুয়াল যে ডিরেকশন তার উল্টা দিকে আমার আউটপুট চাওয়া হয়েছে। তো আমরা এখানে কি করতেছি, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি। ভোল্টেজ ডিভাইডার রুল মানে কি, V1 টা বের করতে হবে, তাই উপরে থাকবে আমার V1 এর অ্যাক্রসে যে রেজিস্টরটা আছে সেটা 1, নিচে কি থাকবে, যতগুলা রেজিস্টর সিরিজে আছে তাদের সাম 1 আর 4 ইনটু মেইন ভোল্টেজ কত 5। তো এখান থেকে আমি V1 এর ভ্যালু পাই হচ্ছে 1, V1 এর ভ্যালু পাই হচ্ছে -1। আচ্ছা, এখন যদি আমি এই ভোল্টেজ সোর্সটাকে নিই আর বাকিগুলাকে টার্ন অফ করে দিই, তাইলে আমার সার্কিটটা দেখতে হয় হচ্ছে,
সার্কিটটা দেখতে হয় এরকম। তো এটা আমি করব না, এটা যেটা করতে হবে আপনাদেরকে এটা হচ্ছে কমপ্লিট করতে হবে। কিভাবে কমপ্লিট করবে সেটা আমি বলে দিচ্ছি। ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আপনারা এটা কমপ্লিট করবেন। আচ্ছা, কিভাবে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করবেন আরেকবার বলে দিই। দেখেন, এখানে যে 4 আছে আর এখানে যে -j5 আছে, এই দুইটা প্যারালালে আছে। তো এই দুইটাকে আপনারা ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করবেন, তাইলে আমার ইম্পিডেন্সটা এখানে আছে আর এটা বাদ চলে যাবে। আচ্ছা, তাইলে V2 টা কি হবে? V2 টা হবে হচ্ছে V2 টা হবে হচ্ছে V2 এর সাথে কে আছে 1, নিচে কি হবে 4j প্লাস 1 প্লাস এখানে যে ইম্পিডেন্সটা পাচ্ছি ইনটু আমার মেইন ভোল্টেজ কত 10 0 ডিগ্রি, যেটাকে আমার আসলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যেতে হবে। তো এটা আপনারা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে কমপ্লিট করবেন। আর আমি যদি এই কারেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ রাখি আর বাকি দুইটাকে টার্ন অফ করে দিই, এটাকে অ্যাক্টিভ রাখলাম, বাকি দুইটাকে টার্ন অফ করে দিই, যেহেতু কারেন্ট সোর্স আছে তাই আমি এটাকে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে সলভ করবো। এখন কিভাবে করা যায়? এটাকে যদি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে সলভ করতে চাই, আমার এটার মতোই থাকবে। এই পাশে যে ইন্ডাক্টরটা আছে সেটাও থাকবে। আচ্ছা, আমার বের করতে হবে V3। আচ্ছা, আমি যদি এটা হচ্ছে নোটপ্যাডে আঁকি দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটাতে আমরা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তো প্রথম স্টেপ হবে হচ্ছে এরকম, আমার কারেন্ট সোর্সটা থাকবে, এখানে ইন্ডাক্টরটা থাকবে, তারপর এটা এরকম থাকবে 1 প্লাস মাইনাস E3। তারপর আমরা কি করব, এই দুইটাকে আমরা এদের ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করব। ধরেন এটার ভ্যালুটা আসলো x প্লাস yj সাপোজ, বা jy, এরকম কিছু একটা। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে হচ্ছে এটা এবং এটার মধ্যেই থাকবে, আবার হচ্ছে 10j। এরপর কি করব, এই দুইটাকে আমরা ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করব, সরি ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স। তাইলে কত হবে? x প্লাস 1 প্লাস yj। কেন x প্লাস 1? কারণ দেখেন এই যে x প্লাস yj প্লাস 1, x প্লাস yj প্লাস 1 একই জিনিস আসলে। আচ্ছা, আমাদের কি করতে হবে? আমাদের দেখেন এই পোর্শনে কারেন্টটা কত সেটা বের করতে হবে। তো এই পোর্শনে কারেন্টটাকে আমি যদি i দিয়ে রিপ্লেস করি বা i1 দিয়ে রিপ্লেস করি, তাহলে i1 এর ভ্যালুটা কত হবে? এটার ভ্যালুটা হচ্ছে 2 মাইনাস 90 ডিগ্রি, এটা 2 মাইনাস 90 ডিগ্রি। তো i1 এর ভ্যালুটা কত হবে? i1 এর ভ্যালুটা হবে হচ্ছে, উপরে থাকবে কি 10j, নিচে থাকবে 10j প্লাস 8
প্লাস 1 প্লাস yj ইনটু মেইন কারেন্ট কত, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যেতে হবে, দেন ক্যালকুলেশন করে আমাদের I1 টা বের করতে হবে। আচ্ছা I1 টা যদি বের করতে পারি তাইলে আমরা V1 V3 টাও বের করতে পারবো। V3 টা কি হবে, I1 ইনটু 1। তো এইভাবে আপনারা এই ম্যাথটা সলভ করবেন। আমি আর ক্যালকুলেশনটা দেখালাম না, এটা হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 10.6। এটা দেখবেন বইয়েও ঠিকঠাক ভাবে করে দেওয়া আছে, তো আপনারা ওটার হেল্প নিতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে বইয়ের অ্যান্সারের সাথে মিলাই দেখবেন। তো আমরা নেক্সট দিন এখানে অলরেডি করে দেওয়া আছে। আচ্ছা আরেকটা জিনিস, এই ম্যাথ গুলাতে সুপারপজিশন আপনাদের প্রবলেম হবে, সেটা হচ্ছে আচ্ছা যখন আপনি এই সোর্সটা নেবেন, তখন আমার এখানে দেখেন এল এ আছে, ভ্যালুটা আমার এল এ আছে, এল ইকুয়ালস টু 2 ওহম। আমি যদি এখানে লিখি, এখানে আমার ভ্যালুটা আছে এল ইকুয়ালস টু 2 হেনরি। তো আমার কিন্তু এখানে হচ্ছে এল এ থাকা যাবে না, আমার একে জেড এল এ কনভার্ট করতে হবে। জেড এল এর ভ্যালুটা কত, জে ওমেগা এল। এখন কোশ্চেন হচ্ছে আমি যখন এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো তখন ওমেগার ভ্যালুটা কিভাবে পাবো? ওমেগার ভ্যালুটা পাবো ইকুয়েশন থেকে। আমার ইকুয়েশনটা কি, 10 cos 2t। তো ওমেগাটা হচ্ছে টি এর সাথে গুণ হিসেবে থাকে, তো সেই হিসেবে এখানে ওমেগার ভ্যালুটা কত, ওমেগার ভ্যালুটা হচ্ছে 2। যে ওমেগার জায়গায় আমরা বসাই দিব হচ্ছে 2, আর এল এর জায়গায় বসাবো হচ্ছে 2। এই তিনটা গুণ করলে আসে হচ্ছে 4। জেড এল এর ভ্যালুটা আসে হচ্ছে 4। আচ্ছা এখন আমি যখন এই সোর্সটা চিন্তা করব, ধরেন আমি ধরেন সেকেন্ড টাইমে এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখলাম, বাকিগুলাকে টার্ন অফ করে দিলাম। তো তখনও কি আমার এই 2h টাকে কিন্তু জেড এ রিপ্লেস করতে হবে বা জেড এ কনভার্ট করতে হবে। কখন, যখন আমি হচ্ছে কারেন্ট সোর্সটাকে নিয়ে কাজ করব। আচ্ছা তখন দেখবেন আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ইকুয়েশনটা কি হবে, 2 sin 5t। আমি যখন কারেন্ট সোর্সটাকে নিয়ে কাজ করব তখন আমার ওমেগার ভ্যালুটা কত হবে, ওমেগার ভ্যালু 5 হবে। তো আমি যখন 2 sin 5t এ বা হচ্ছে কারেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো তখন আমার এই পোর্শনটুকুতে ওমেগার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে 5 ইন্টু 2। তো এই পোর্শনটুকুটার ভ্যালু হবে 10j। তো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন। ধরেন আমি এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখলে আমি ওমেগার ভ্যালু পাবো হচ্ছে 2, ওমেগার ভ্যালু পাবো 2। আবার আমি এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখলে ওমেগার ভ্যালু পাবো হচ্ছে 5। তো আমি যে সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো সেটার ভ্যালু অনুযায়ী আমার ওমেগার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা
আচ্ছা, এই ম্যাথ করার সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে যেই সোর্সটাকে নিব সেটার ইকুয়েশন থেকে আমার আসলে ওমেগার ভ্যালুটা পাওয়া যায়। আচ্ছা, নেক্সট দিন আমরা হচ্ছে আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো নেক্সট দিন আমরা সোর্স ট্রান্সফরমেশনের ম্যাথ দেখবো। তো তারপরে আমাদের হচ্ছে নেক্সট দিন যেটা করা হবে সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে, সোর্স ট্রান্সফরমেশনের ম্যাথ করা হবে, এবং আপনাদের হচ্ছে এক্সামের সময় কাউন্সিলিং আওয়ারের ডেটটা আপনাদেরকে অ্যানাউন্স করা হবে। তো আর আপনারা আপনাদের হচ্ছে আউট অফ কত হবে এবার 60 মার্কসটা আমি আপনাদের এক্সামের আগে দিয়ে ইএলএমএস এ আপডেট করে দিব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথগুলো আসলে আপনাদের হয়তো বা হার্ড লাগতে পারে, বা হচ্ছে হাতে কলমে যখন করবেন তখন দেখবেন যে হচ্ছে ম্যাথগুলো বেশি হার্ড। ক্যালকুলেশনটা বুঝলেই আসলে ম্যাথটা আপনাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, আপনারা যেটা করেন আপনাদের নেম এবং সরি আপনাদের আইডিটা চ্যাট বক্সে লিখবেন। আইডি লেখা হয়ে গেলে আপনারা মিটিংটা লিভ করতে পারেন। আজকের ক্লাস এখানেই শেষ।
ম্যাম। ম্যাম, ম্যাম কি আছেন ম্যাম?